এই চার্জ আছে মাইকে, চেঞ্জ করতে হবে। ওকে, চ্যাপ্টার 10 সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি না, আসলে বেশি সময়টা ইস্যু না, সময়টা ইস্যু হচ্ছে মাঝে মধ্যে একটু লোড বিয়ারিং ক্যাপাসিটি টেস্ট করতে হয়। তোমাদেরকে বললাম না যে সামনে শনিবারে ইঞ্জিনিয়ারিং ব্যাচের 12 ঘন্টা পরীক্ষা দিছি। আসলে ওদেরকেও বলে আসলাম তো, তাই তোমাদেরকে বললাম আর কি। তো যাই হোক, মানে মেন উদ্দেশ্যটা এইটা আর কি। সময় তো আছেই, তোমাদেরকে তো ছেড়ে দেবো না আর কি, ঠিক আছে? আর তোমাদেরও বেটার হচ্ছে যত আগে তোমরা সিলেবাসটা শেষ করবা তত তোমাদের জন্য বেনিফিট আর কি, ঠিক আছে? মানে বেনিফিট এই কারণেই, তোমাদের তো পরীক্ষা অনেকগুলা, আর পরীক্ষা ধরো মেডিকেল পরীক্ষা হচ্ছে 12 ডিসেম্বর না, প্রথম পরীক্ষা হয়ে গেলে আর পড়তে মন চায় না। আর তখন হ্যাঁ, মানে মেগা এক্সাম মানে কি সেটা বল। হ্যাঁ, তো বলেছি, এই জন্যই তো আগে সিলেবাসটা শেষ করা দরকার। ওই যে মেগা এক্সামের লোড নিতে পারছে না সবাই, আর একটা একটা করে আগে দিয়ে শেষ করতে চাচ্ছে। তো একটা একটা করে হয়ে গেলেই তো মেগা এক্সাম নিতে হবে আর কি, মানে ওটা বেশি জরুরি আর কি। মানে এই জন্যই তো আমি তাড়াতাড়ি শেষ করতেছি আর কি, ঠিক আছে? এখন আমার মতো একটু সাহস নিয়ে বাকিরা শেষ করলেই তো খেলাটা হয়ে যায়। বাকিরা শেষ করতে পারছে না, তাহলে হবে? না, আমি তো জানি যে একটা মানুষ 15-20 মিনিটের বেশি না, আমি তো নিজে একটু ঘুরে টুরে আসলাম, গল্প করে আসলাম, ভাল লাগছে আমার, ঠিক আছে? তাহলে আমি ক্লাস নিতে পারবো। আমি তো এই সারাদিন ক্লাসই নেই, তাই না? তো গল্প করে। আর তোমরাও তো ধরো, তোমরা যখন ফার্স্ট ইয়ার প্রাইভেট পড়তাম, অনেকেই দিনে 5টা প্রাইভেট পড়ছে। সকালে প্রাইভেট পড়ছে, কলেজ গেছে, কলেজ থেকে আবার প্রাইভেটে গেছে, ওখান থেকে আরেকটা গেছে, আরেকটা গেছে, আরেকটা গেছে। আরে ফার্স্ট ইয়ারে তো তাই হয়। তো তখন কি করে মানুষ এতগুলো প্রাইভেট পড়ে বলো? ওরে বাপরে, তুমি গিয়ে একটু 2-3টা রিক্সাওয়ালার সাথে কথা বলে আসো না, চাচা কেমন আছেন, কই যাবেন, আমি তো রিক্সায় উঠবো না, হয়ে গেল। তুমি 1 ঘন্টা পর নিচে নামবা, একটা নতুন রিক্সাওয়ালার সাথে দেখা হবে, হয়ে গেল, সলিউশন আছে তো। আচ্ছা ঠিক আছে, শোনো শুরু করি। নাম্বার 1, অর্ধপরিবাহী কেন অর্ধপরিবাহী? নাম্বার 1, অর্ধপরিবাহী পরিবাহীর মতো আচরণও করে না, অর্ধপরিবাহী অপরিবাহীর মতো আচরণ করে না। এরা রুম টেম্পারেচারে পরিবাহীর মতো আচরণ করে না, কিন্তু টেম্পারেচার একটু বাড়ালে পরিবাহী হয়ে যায়। আবার কিছু স্পেশাল ঘটনা ঘটালেও এরা পরিবাহীর মতো আচরণ করে, এবং এদেরকে খুব ইজিলি কন্ট্রোল করা যায়। তাই সেমিকন্ডাক্টরের গুরুত্বটা অনেক, মানে এরা ইজিলি কন্ট্রোলেবল, এদেরকে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তো অর্ধপরিবাহীর আমরা টাইপ 1-এ পড়ব হচ্ছে ব্যান্ড তত্ত্ব। ব্যান্ড তত্ত্ব। তো ব্যান্ড তত্ত্বটা কি? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এদেরকে মূলত ব্যান্ড তত্ত্বের আলোকে ক্লাসিফাইড করা যায়। আমি আবারও বলছি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এদেরকে ব্যান্ড তত্ত্বের আলোকে ভাগ করা যায়। কিসের আলোকে ভাগ করা যায়? ব্যান্ড তত্ত্বের আলোকে ভাগ করা যায়। তো আমরা 3টা জিনিসের জন্যই দেখবো বাবা। এখানে 2টা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হয়। একটার নাম হলো যোজন ব্যান্ড, আর একটার নাম হচ্ছে পরিবহন ব্যান্ড। একটার নাম হচ্ছে বাবা যোজন ব্যান্ড, আর একটার নাম হচ্ছে পরিবহন ব্যান্ড। ওকে, এখন যোজন ব্যান্ড মানে হচ্ছে যোজ্যতা স্তরের যে লাস্টের ইলেকট্রনগুলো থাকে, ওই ইলেকট্রনগুলো যার মধ্যে থাকে, মানে যেই ব্যান্ডে থাকে ওর শক্তি। আর পরিবহন ব্যান্ড মানে যারা কারেন্ট কন্ডাক্ট করছে তাদের ইলেকট্রনগুলোর শক্তি, ঠিক আছে? তো নর্মালি আমরা প্রথম কেসে যেটা দেখতে পারি সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এরা ওভারল্যাপ করে থাকে। এরা যদি ওভারল্যাপ করে থাকে তাহলে এটাকে আমরা বলি পরিবাহী। কি বলি? পরিবাহী। আর যদি এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে একটা শক্তির পার্থক্য থাকে, এটা পরিবহন ব্যান্ড, এটা যোজন ব্যান্ড, এদের পরিবহন
যোজন, এদের শক্তির ব্যবধান যদি 1.1 ইলেকট্রন ভোল্টের কম হয় তাহলে এদেরকে আমরা বলি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী অর্থাৎ 1.1 ইলেকট্রন ভোল্টের থেকে যদি এদের শক্তির গ্যাপটা কম হয় তখন আমরা এদেরকে কি বলি রে বাবা? অর্ধপরিবাহী বলি। আর যদি এদের শক্তির ব্যবধানটা অনেক হয়, লাইক এবং এটাকে আমরা বলতে পারি গ্রেটার দেন 7 ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে আমরা এটাকে বলি অপরিবাহী। এখন ভালো করে শোনো, 7 ইলেকট্রন ভোল্ট না অনেক, ওই পরিমাণ শক্তিটা সাপ্লাই করতে গেলে অনেক কস্ট পড়ে যায়, বাট 1.1 ইলেকট্রন ভোল্ট খুব কম, তাই এই শক্তিটাকে দিয়ে একে পরিবাহী বানানো সহজ, আবার শক্তিটাকে কেড়ে নিয়ে ওকে অপরিবাহী বানানো সহজ। সো এই আলোচনাটা হচ্ছে ব্যান্ড তত্ত্ব, ঠিক আছে? এবং এখানে দুইটা জিনিস মনে রাখবা, সিলিকনের এই ব্যান্ড গ্যাপ হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট আর জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপ হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। এই দুইটাও খুব হাই ভোল্টেজ এমসিকিউ, কথা ওকে? ঠিক আছে, এইবার আসি বাবা, আরও কিছু জিনিস মনে রাখতে হবে। নর্মালি এই দুইটার মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটার নাম হলো এনার্জি গ্যাপ। তো পরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মানই 0, অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মানই হচ্ছে 1.1 এর থেকে কম, আর অপরিবাহীর ক্ষেত্রে এই এনার্জি গ্যাপের মানই হচ্ছে 7 ইলেকট্রন ভোল্টের বেশি, কথা ওকে? ক্লিয়ার? আচ্ছা, আর মনে রাখতে হবে আমাদেরকে এই যে মানে যারা কি বলবো অর্ধপরিবাহী আছে, এই অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ মোটামুটি কত ক্রমের তোমরা বলতে পারবা? আপেক্ষিক রোধ 10⁻⁻⁴ ওহম মিটার ক্রমের, 4, ঠিক আছে? অন্তরকের অনেক বেশি, পরিবাহীর অনেক কম, ঠিক আছে? মিডিল পর্যায়ে এটা 10⁻⁴ টাইপের। ওকে, গুড, ব্যান্ড তত্ত্ব শেষ। এবার টাইপ 2, তাহলে অর্ধপরিবাহী কিন্তু বাবা রুম টেম্পারেচারে পরিবাহী না। সো অর্ধপরিবাহীতে দেখতে হবে যে অর্ধপরিবাহীর রোধের সূত্রটা কিরকম। আমি কারেন্ট ইলেকট্রিসিটিতে কিন্তু এটা পড়াইনি। নর্মাল সূত্র হচ্ছে R = R0 1 + আলফা থিটা, তাপমাত্রার উপর রোধের যে ডিপেন্ডেন্সিটা। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখা যায় আলফা ঋণাত্মক। এই কারণে অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে। পরিবাহিতা বাড়ে। অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, অর্থাৎ পরিবাহিতা বাড়ে। ওকে, তাহলে আমি আবারও আসতেছি বাবা। অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ কি হয়? কমে। তাপমাত্রা বাড়ালে রোধ কি হয়? কমে। সো রোধ কমালে পরিবাহিতা বাড়ে। তাপমাত্রা বাড়ানো একটা উপায়, বাট তাপমাত্রা বাড়ায় তুমি কি মোবাইল গরম করে কাউকে ফোন দিবে নাকি? সেটা খুব সাস্টেনেবল কোনো পদ্ধতি না। তো এই পরিবাহিতা বাড়ানোর আরেকটা উপায় হচ্ছে ডোপিং করা। এখন এই ডোপিং মানে কি রে বাবা? ভেজাল। তাই এই ভেজাল দিয়ে আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে পারি। এটা নির্ভর করে আমাদের ডোপিং এর উপর। এই বাবারা, এটা কিসের উপর নির্ভর করে? ডোপিং এর উপর। এটা নির্ভর করে কিসের উপর? ডোপিং এর উপর। তো এখন ধরো কি দিয়ে তোমরা ডোপিং করবা? এই যদি 3 যোজি দিয়ে ডোপিং করো তাহলে হবে পি টাইপ, আর 5 যোজি দিয়ে ডোপিং করলে হবে এন টাইপ। তো এমসিকিউ যেহেতু আসে, নামগুলো মনে রাখতে হবে। তাহলে এইভাবে করে নাম মনে রাখবা। বাবা এলো গেল ইন্ডিয়া
থাইল্যান্ড। তাহলে এদের দিয়ে ডোপিং করলে হবে পি টাইপ। আর যদি এদের দ্বারা তুমি ডোপিং করো, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, তাহলে হবে কি এন টাইপ। এন টাইপ। তবে এন টাইপ হোক আর পি টাইপ হোক, এই এন আর পি এর মধ্যে আমি এখন একটু পার্থক্য করে দেব। এন আর পি, এখানে পার্থক্যটা কি জানো? পার্থক্যটা হচ্ছে এন টাইপের পি টাইপের মেজর চার্জ ক্যারিয়ার হোল এন টাইপের ইলেকট্রন, আর পি টাইপের মাইনর চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন এন টাইপের হোল। পি টাইপ আর এন টাইপ যেটা নিয়েই তুমি কথা বলো না কেন, আমি আবারও বলতেছি, পি টাইপ এবং এন টাইপ যেটা নিয়েই তুমি কথা বলো না কেন, একটা জিনিস মনে রাখবা, এদের নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ ইলেকট্রন কিন্তু সমান। অর্থাৎ এদের ইলেকট্রন প্রোটনের নাম্বারে কোনো কম বেশি নাই। এই কারণে পি টাইপ হোক আর এন টাইপ হোক, এরা সবাই নিউট্রাল। পি টাইপ হোক আর এন টাইপ হোক, এরা সবাই কেমন? নিউট্রাল। আবারও বলতেছি, পি টাইপ হোক আর এন টাইপ হোক, এরা সবাই কেমন? নিউট্রাল। পি টাইপ হোক আর এন টাইপ হোক, এরা সবাই কেমন? নিউট্রাল। কথা কি ওকে? গুড। সো আমাদের মোটামুটি টাইপ 2 এইটুকুটাই, ঠিক আছে কি? এবার আমরা চলে যাব টাইপ 3, নাম হলো বায়াসিং। টাইপ 3 নাম হলো বায়াসিং। সহজ করে বলি, বায়াসিং মানে হলো ব্যাটারি যুক্ত করা। বায়াসিং মানে কি বাবারা? ব্যাটারি যুক্ত করা। ব্যাটারি যুক্ত করা। ব্যাটারি যুক্ত করা। টাইপ 3 বায়াসিং, এই বায়াসিং মানে হচ্ছে ব্যাটারি যুক্ত করা। এই বায়াসিং মানে কি? ব্যাটারি যুক্ত করা। আবারও বলতেছি, বায়াসিং মানে কি? ব্যাটারি যুক্ত করা। এখন ব্যাটারিকে না আমরা 3 ভাবে যুক্ত করতে পারি। কোনো ব্যাটারি যুক্তই করলাম না, এর নাম হলো জিরো ব্যাস। আমরা ভালোভাবে ব্যাটারি যুক্ত করলাম, পজিটিভলি ব্যাটারি যুক্ত করলাম ফরওয়ার্ড ব্যাস, নেগেটিভলি ব্যাটারি যুক্ত করলাম রিভার্স ব্যাস। তো ব্যাটারি যুক্ত করার আগে আমাদের একটু চিনে নিতে হবে যে ডায়োড জিনিসটা কি। ডায়োড, ডায়োড মানে হচ্ছে হয় পিএন আর না হলে এনপি। আমি আবারও বলতেছি বাবা, ডায়োড মানে কি? হয় পিএন নাইলে এনপি। ডায়োড মানে হয় পিএন না হলে এনপি। কথা কি বোঝা গেছে? ডায়োড মানে হয় পিএন নইলে এনপি। কথা ওকে? গুড। সো এখন আমরা এই ডায়োডে একটু বায়াসিংটা দেখব। নর্মালি এইভাবে করে প্রকাশ করা হয়, এই প্রান্তটা পি আর এই প্রান্তটা এন। আর চিত্র দিয়ে প্রকাশ করতে গেলেও কিছু ব্যাপার আছে। আমরা একটা ছবি এঁকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতে পারি। ধরো এই প্রান্তটা ধরো পি, এই প্রান্তটা ই। পিতে ইলেকট্রনগুলো থাকে ভিতরে আর হোলগুলা থাকে এরকম বাইরে, আর এনে হোলগুলা থাকে ভিতরে আর ইলেকট্রনগুলা থাকে ফ্রি। তো স্বাভাবিকভাবে দেখো, এখানে হোলের ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। সো এই ইলেকট্রনগুলা এদিকে আসার চেষ্টা করে, আর ইলেকট্রন চলে গেলে এখানে অটোমেটিক হোল তৈরি হয়। সো এই কারণে এই ইলেকট্রন আর আসতে চায় না, এই হোলও আর যেতে চায় না। এই মাঝখানে একটা বাধা দানকারী লেয়ার তৈরি হয়। এই বাধা দানকারী লেয়ারকে আমি বলি ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার একটু পরে মজা দিয়ে মনে রাখাচ্ছি, টেনশন নিও না। মানে কি হইলো আমি বলি, একটা ডায়োড যখন তৈরি হয়, নর্মালি এখানে মনে করো অনেকগুলো হোল মুক্ত আছে, অনেকগুলো ইলেকট্রন মুক্ত আছে। মনে করো এরা প্রেমিক, এরা প্রেমিকা। তো প্রেমিক প্রেমিকা একসাথে গল্প করতে যাচ্ছে। এরা গল্প করতে গেছিল, মনে করো কারো বাপ মা দেখে দিয়েছে, দিয়ে এখন আটকায় দিয়েছে, দিয়ে দিয়েছে শান্তি। তো এরা এখন ডিপ্রেশনে চলে গেছে।
ওই ডিপ্রেশন থেকে তৈরি হয়েছে ডিপ্লেশন লেয়ার। তো এই ডিপ্লেশন লেয়ার করতে হয়েছে বাপের ধ্যাতানি থেকে তৈরি হয়েছে। তো এই বাপের ধ্যাতানিকে আমি নাম দিচ্ছি ব্যাপন। অর্থাৎ ডিপ্লেশন লেয়ার তৈরি হয়েছে ব্যাপন প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? কার ব্যাপন? বাপের ব্যাপন, মানে আধানের ব্যাপন। সো ডিপ্লেশন লেয়ার তৈরি হয় আধানের ব্যাপন প্রক্রিয়ায়। ওকে, আর ডিপ্লেশন লেয়ারে কে থাকে? আধান থাকে। এই ডিপ্লেশন লেয়ারের কারণে একটা পিআরএন লাগিয়ে দিলে নর্মালি এরা কারেন্ট পরিবহন করে না। কিন্তু এই জিনিসটাকেই আমরা এখন একটু মজা করে কানেক্ট করতে পারি। কেমন করে মজা করে কানেক্ট করি দেখো। এই মনে করো যদি পিতে পজিটিভ প্রান্ত আর এনে নেগেটিভ প্রান্ত লাগিয়ে দেই, আমি আবারও বলছি, যদি আমরা পিতে পজিটিভ প্রান্ত এবং এনে নেগেটিভ প্রান্ত লাগিয়ে দেই তাহলে কি হবে? এই নেগেটিভগুলো ইলেকট্রনগুলোকে আরো পুশ করবে। আরে বাধা থাক, যা না, এইগুলো হোলকেও পুশ করবে, যা। সো এরা যখন পুশ করবে এই ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যাবে। আর পিতে পি এনে এন এর নাম হলো ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ ফরওয়ার্ড বায়াস মানে পিতে পি এনে এন, এতে ডিপ্লেশন লেয়ার ডিএল ছোট হয়ে যায় এবং এতে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে মানে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট পাই। মানে এটাতেই আসলে ট্রান্সফরমার মানে ডায়োডটাকে অন স্টেটে বিবেচনা করা হয়। আমি আবারও বলছি, এটাকেই মূলত ডায়োডটাকে অন স্টেজে বিবেচনা করা হয়। কি স্টেজে বিবেচনা করা হয়? অন স্টেজে বিবেচনা করা হয়। কথা ওকে? কথা ক্লিয়ার? ওকে, গুড। নাও তাহলে এটা তো গেল ফরওয়ার্ড বায়াস। উল্টা কাজ করলে রিভার্স বায়াস, মানে পিতে লাগাবো এন আর এনে লাগাবো পি। এতে কি হবে? আরে বাপরে, আরো কড়াকড়ি। মনে করো বাপ মনে করো আরো 2-4টা বডি গার্ড নিয়োগ করেছে যেন দেখা কি তাকাতেও না পারে। সো এবার তো ডিপ্লেশন লেয়ার বড় হয়ে যাবে আর কি, হতাশা বেড়ে যাবে। সো ডিপ্লেশন লেয়ার বড় হয়ে যাবে, হতাশা বেড়ে যাবে। কারেন্ট মাত্র মাইক্রো অ্যাম্পিয়ার মানে দশমিকের পর 5টা শূন্য মানের কারেন্ট যাবে আর কি। কথা বুঝছো? মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট যাবে। আর এখানে পিতে লাগাবো এন প্রান্ত, এনে লাগাবো পি প্রান্ত। ঠিক আছে? এখন এই দুইটা জায়গা থেকে আমাদের একটু সামান্য 2-1টা ম্যাথ দেখতে হবে, কারণ এইখান থেকে ম্যাথের কিছু ইস্যু আছে। বাট ম্যাথ দেখার আগে আমরা এদের গ্রাফটা দেখবো। এদের গ্রাফটা থেকেও এমসিকিউ আসে। গ্রাফটা এরকম মোটামুটি দেখো বাবারা, ছুমন্তর ছু ভূমন্তর ভূ। সো এই দিকে তুমি কি দিবা? এই দিকে তুমি দিবা ভোল্টেজ আর এই দিকে তুমি পাবা কারেন্ট। তো আইডিয়াল ডায়োডে না প্রথম থেকে কারেন্ট পাওয়ার কথা, কিন্তু বাস্তব ডায়োডে দেখা যায় ভোল্টেজ দিলেই কারেন্ট পাওয়া যায় না। প্রায় সামান্য 0.3 বা 0.7 ভোল্ট পর্যন্ত কারেন্ট পাওয়া যায় না, তারপরে এরকম করে বাড়ে। আর তুমি যখন ব্যাটারিটাকে উল্টা করে দিবা, অর্থাৎ রিভার্স বায়াসে তুমি দিয়ে দিবা, ওই রিভার্স বায়াসে দেখা যায় কারেন্ট পাওয়াই যাচ্ছে না। এই জায়গায় শেষ, হঠাৎ করে সার্কিট পুড়ে গেছে। সেখানে অনেকগুলো জিনিস বোঝার আছে। এই যে ভোল্টেজটা বাবা যেখান থেকে তোমার শুরু হবে এর নাম হলো নি ভোল্টেজ। কি ভোল্টেজ? আমি একটু ইংলিশে লিখি, KNEE, বাংলায় বললে নি ভোল্টেজ। সিলিকনের নি ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের নি ভোল্টেজ হচ্ছে 0.3 ভোল্ট। অর্থাৎ এরা এই পরিমাণ লস করবেই চাবি খুলতে গেলে। মানে মনে করো ওদের দরজা খোলার জন্য এরা 0.7 ভোল্ট ঘুষ খাবে। কথা বুঝেছ? ওকে। আর এই জায়গাটা তো কি সুন্দর সরল রেখার মতো দেখা যাচ্ছে না? তো এইখানে রোধ বের করা যায়। এখানে রোধ মানে হচ্ছে বিভবের পার্থক্য বাই কারেন্টের পার্থক্য। এই রোধটাকে বলা হয় গতীয় রোধ। এই রোধটাকে বাবারা কি রোধ বলে? গতীয় রোধ।
সো এই রোধটাকে বলা হয় গতীয় রোধ। এই গতীয় রোধের মানেই হচ্ছে বিভবের পার্থক্য ডিভাইডেড বাই কারেন্টের পার্থক্য। এই রোধের মানেই হচ্ছে বিভবের পার্থক্য ডিভাইডেড বাই কারেন্টের পার্থক্য। আমি আবারও বলতেছি বাবা, এই রোধের মানে কি? বিভবের পার্থক্য ডিভাইডেড বাই কারেন্টের পার্থক্য। কথা কি ওকে? কথা ক্লিয়ার? গুড। নাও এখন গতীয় রোধও গেল, আর এইখানে নর্মালি এই কারেন্টটা তাও থাকে মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, আর এইখানে নর্মালি সামান্য যে কারেন্টটা পাওয়া গেল এটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসের বা বিপরীতমুখী ভোল্টেজ দিয়েছি, মানে বাপ যেতে দিবে না মেয়ে দিবে, মেয়ে মনে করো যাবে বা ছেলে মনে করো যাবে, তর্কাতর্কির একটা পর্যায়ে শেষ, সার্কিট নষ্ট হয়ে গেছে। এই ভোল্টেজটার নাম হলো জেনার ভোল্টেজ। কি ভোল্টেজ? জেনার ভোল্টেজ। কথা ওকে? আর অঙ্ক করার সময় আমরা মনে রাখবো ফরওয়ার্ড বায়াস এরকম তারের মতো আচরণ করবে, আর রিভার্স বায়াস এরকম খোলা তারের মতো আচরণ করবে। আবারও বলছি, ফরওয়ার্ড বায়াস কিরকম আচরণ করবে? তারের মতো। রিভার্স বায়াস কাটা তারের মতো। কথা কি ওকে? সো চলো আমরা অঙ্কে চলে যাই। অঙ্ক হবে টাইপ নাম্বার 4। ওকে, টাইপ নাম্বার 4। তো অঙ্কে ভালো করে খেয়াল করতে হবে বাবা, ফরওয়ার্ড বায়াস মানে কি? ফরওয়ার্ড বায়াস মানে একটু ভালো করে বুঝো, তারপরে অঙ্কের মধ্যে যাই। আবার একটু বুঝাই। ফরওয়ার্ড বায়াস তখনই হবে যদি পিতে বড় ভোল্টেজ আর এনে ছোট ভোল্টেজ হয়, তাইলেই ফরওয়ার্ড বায়াস। আর এটা না হলেই রিভার্স বায়াস। যদি পিতে বড় বিভব এনে ছোট বিভব থাকে তার মানেই ফরওয়ার্ড বায়াস, আর এটা না হলেই রিভার্স বায়াস। যদি পিতে বড় এনে ছোট ভোল্টেজ থাকে তার মানেই ফরওয়ার্ড বায়াস, আর এটা না হলেই রিভার্স বায়াস। পিতে বড় এনে ছোট ভোল্টেজ থাকে তার মানে ফরওয়ার্ড বায়াস, আর এটা না হলেই রিভার্স বায়াস। আমি আবারও বলছি, পিতে বড় এনে ছোট যদি এই ভোল্টেজ থাকে তাহলে এর নাম ফরওয়ার্ড বায়াস, না হলেই রিভার্স বায়াস। কথা কি ওকে? কথা কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড। না দ্য ফ্যাক্টর ইজ, তাহলে এখন সার্কিটের মধ্যে আমরা যেতে পারি। ধরো এই বললাম এটা 5 ভোল্ট, একটা রোধ, একটা সিলিকন ডায়োড, একটা গ্রাউন্ডিং লাগানো আছে। তো মনে করো এইটা সিলিকন, মনে করো এইটা কি? সিলিকন। আবারও বলছি, মনে করো এইটা কি? সিলিকন। ওকে, সো এটা যদি সিলিকন হয়, কি হয়? সিলিকন হয়। আর এইটা মনে করো 1 ওহম। তাইলে প্রশ্ন হচ্ছে এর মধ্যে দিয়ে কারেন্ট কত? এই কেসে কারেন্ট কত আর এই কেসে কারেন্ট কত? এবার -5 ভোল্ট, 1 ওহম, সিলিকনই আছে। হ্যাঁ, বের করো বাবা, দুই ক্ষেত্রেই কারেন্ট কত? হ্যাঁ, মানে প্রথমটাতে ভালো করে দেখো, এই 5 বড়, 0 ছোট, তার মানে ফরওয়ার্ড বায়াস। সো ফরওয়ার্ড বায়াসে কারেন্ট মানে হচ্ছে ভোল্টেজ বাই রোধ। সো ভোল্টেজ পার্থক্য হচ্ছে 5 - 0, আর সিলিকনের খিদা লাগলেও 0.7 করে খায়। সিলিকনের খিদা লাগলেও কত করে খায়? 0.7 করে খায়। সো দ্যাট আমরা সুন্দর করে ভাগ করে দেব কি দিয়ে? সো 4.3 অ্যাম্পিয়ার। বলো পরেরটা দেখো। ইয়েস, তুমি যখনই দেখবা এদিকে মাইনাস মানে ছোট আর এদিকে 0 মানে বড়, রিভার্স বায়াস মানে কোনো কথাই নাই, ডাইরেক্ট 0। রিভার্স বায়াস মানে কোনো কথাই নাই, ডাইরেক্ট 0। কথা কি ক্লিয়ার? তো রিভার্স বায়াস থাকা মানে অঙ্কটা সহজ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? ওকে, এই অঙ্কটাতে দেখো তো বাবা কি হবে।
এবার বলো কারেন্টের মান কত? এই অঙ্কটাতে একটু বের করো কারেন্ট তোমার মান কত। হ্যাঁ, 3.7। শোনো বাবা, জার্মেনিয়ামের হচ্ছে 0.3 ভোল্ট আর সিলিকনের হচ্ছে 0.4 ভোল্ট। তো যখন দেখবে যে 0.3 ভোল্ট খরচ করে যাওয়া যাচ্ছে, তাহলে উপর দিয়ে যাওয়ার দরকার কি? বোঝনি? সিলিকন খাবে কত? 0.7 ভোল্ট। জার্মেনিয়াম খাবে কত? 0.3 ভোল্ট। তাহলে যখন দেখবে যে 0.7 ভোল্ট খাওয়ার একটা রাস্তা আছে আর 0.3 ভোল্ট খাওয়ার আরেকটা রাস্তা আছে, তখন কি আমার কোনো দরকার পড়েছে? এই কোনো দরকার পড়ছে? কোনো দরকার পড়েনি। জাস্ট আরামসে হ্যাঁ কি না কথা? ওকে, শিওর, ভেরি ভেরি গুড। সো আমার তো মনে হয় কোনো সমস্যা নাই, চলবে, দৌড়াবে দৌড়াবে। ঠিক আছে, তাহলে আই কত হবে? 5 - 0 - 0.3/1 4.7 অ্যাম্পিয়ার। আমার মনে হয় এই টাইপ নিয়ে সমস্যা থাকার কথা না। এবার কয় নাম্বার টাইপ হবে? টাইপ 5, ডায়োডের ব্যবহার। ডায়োডের ব্যবহার, একটাই ব্যবহার ডায়োডের। ডায়োডের ব্যবহার হচ্ছে রেকটিফায়ার হিসেবে। রেকটিফায়ার বা রেকটিফিকেশন এর মানে হলো একমুখীকরণ। একমুখীকরণ মানে হচ্ছে এসিকে ডিসি করা। ওকে, এই রেকটিফিকেশনকে তোমরা জানো দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম হাফ ওয়েভ রেকটিফিকেশন আর একটার নাম ফুল ওয়েভ রেকটিফিকেশন। হাফ ওয়েভ রেকটিফিকেশন হয় একটা দিয়ে, আর ফুল ওয়েভ রেকটিফিকেশন করা যায় 2টা বা 4টা দিয়ে। 2টাতে সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমার লাগে। সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমার লাগে। ট্রান্সফরমার লাগে। আর 4টার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। সো এইখানকার ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। যেহেতু আজকেই হুইটস্টোন আঁকা শিখাইছি, এটাও আঁকা শিখাইতে পারবো, কোনো ব্যাপারই না। একটু সিস্টেমটা দেখো বাবা। ধর এটা তোমার এসি সোর্স, তোমরা জাস্ট এরকম 2টা উল্টা দিক নিয়ে নেবা, এরপর সমান্তরালি আঁকবা। এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এইটা, রিটেনে তো দিতেই পারে। আর যেই 2 মাথাতে তুমি আরেকবার ও দাগ, হ্যাঁ, যেইখানেই তুমি ইনপুট দিবা ওর অপোজিট 2 প্রান্ত থেকে আউটপুট নিবা, একবারে হুইটস্টোন ব্রিজের মতো কিন্তু। সো এইখানে তুমি আউটপুট নিবা, আর এই আউটপুটের সমান্তরালে একটা ধারক লাগাই দেবে। সো এইটাই তোমার ভি ও আউটপুট, আর এইটা তোমার ভি ইন। সিস্টেম কিন্তু ভেরি সিম্পল বাবা। তুমি 4টা ডায়োড দিবা, সমান্তরাল ডায়োডগুলো একই মুখী দিবা, ওকে। আর এই 2টা বিপরীতমুখী দিবা, এটা এদিকে আছে তো এটা এদিকে আছে, তাইলেই তোমার ব্রিজ রেকটিফায়ারে চলে হয়েছে কথা, ওকে। তাহলে আরেকটা জিনিস খেয়াল করবা, ব্রিজ রেকটিফায়ারে কিন্তু ধারক ব্যবহার করা হয়, আর সেন্ট্রাল ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় যদি 2টা দিয়ে তুমি ফুল ওয়েভ রূপান্তর করো। আর এটার ইনপুট কেমন হয় আর আউটপুট কেমন হয়? ইনপুট হচ্ছে এরকম আর আউটপুট হচ্ছে প্রথমে এরকম। সো এটা ইনপুট, এটা আউটপুট, ঠিক আছে। আর হাফ ওয়েভ হলে একটা ওয়েভ নষ্ট হয়ে যেত। এখান থেকে আরেকটা মারাত্মক প্রশ্ন পরীক্ষায় এসছে রিসেন্ট ঢাকা ভার্সিটিতে। দেখো বাবা,
এইটার ফ্রিকোয়েন্সি যদি এফ হয়, এর টাইম পিরিয়ডটা অর্ধেক হয়ে গেল না? তাহলে ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাবে না? সো তোমার ইনপুটের ফ্রিকোয়েন্সি এফ হলে আউটপুটের ফ্রিকোয়েন্সি হবে 2f। ওকে, ইনপুটের ফ্রিকোয়েন্সি এফ হলে আউটপুট হবে 2f, ইনপুটের পর্যায়কাল টি হলে আউটপুটের পর্যায়কাল হবে t/2। এটা রিসেন্ট ইয়ারে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন, ঠিক আছে? গুড। সো ডায়োডের পর আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফরমার না ট্রানজিস্টর, বলো তো? ট্রানজিস্টর। ট্রান্সফরমার কিন্তু আমাদের শর্টের মধ্যে নাই। সো টাইপ 6 নাম হচ্ছে ট্রানজিস্টর। এর আরেকটা নাম হচ্ছে ট্রায়োড। ট্রানজিস্টর যার আরেকটা নাম হচ্ছে ট্রায়োড। ট্রানজিস্টর দুই প্রকার, একটার নাম হচ্ছে NPN আর একটা PNP। আমি আবারও বলছি, একটার নাম কি রে বাবা? NPN, আরেকটার নাম কি? PNP। আবারও বলছি, একটার নাম NPN আরেকটার নাম PNP। একটার নাম NPN আরেকটার নাম PNP। ওকে, আগে চিত্র দেখে চিনতে হবে। এমসিকিউ এটাই সব থেকে ইম্পর্টেন্ট। একটা চিত্র তোমাকে দিয়ে দিবে, চিত্র দিয়ে তোমাকে বলবে কোনটা কোন ট্রান্সফরমার। তো একটা ট্রান্সফরমারের তিনটা অংশ, একটার নাম হলো ইমিটার, একটার নাম বেস আর একটার নাম কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। আমি আবারও বলছি, একটা ট্রান্সফরমারের কয়টা অংশ? ইমিটার, বেস, কালেক্টর। তো চিত্র দেখে কেমন করে চিনতে হয় একটু দেখো। এরকম তো গোল টু থাকবেই, এদিকেও গোল টু আঁকি, এটাকে কপি করে নিয়ে যাই। কপি যখন করা যাবে, করবো না কেন? যদি তীর চিহ্ন বাহিরের দিকে থাকে এটা NPN, আর যদি তীর চিহ্ন ভেতরের দিকে থাকে তাহলে PNP। উল্টা বললাম না সোজা বললাম? ঠিক আছে, NPN বের হবে, PNP ঢুকবে। ঠিক আছে, আর যেটাতে তীর চিহ্ন থাকবে বাবা ওটার নাম ইমিটার, মাঝখানেরটা বেস, ধারেরটা কালেক্টর। তাহলে যেটাতে তীর চিহ্ন থাকবে ওটা হচ্ছে ইমিটার, মাঝখানেরটা বেস, লাস্টেরটা হচ্ছে কালেক্টর। এখানে দুইটা মেজর এমসিকিউ আছে। একটা হচ্ছে ডোপিং এর ক্রম, আর একটা হচ্ছে পুরুত্বের ক্রম। সব থেকে বেশি ডোপিং থাকে ইমিটারে, তারপরে কালেক্টরে, তারপরে বেসে। সব থেকে বেশি মোটা হচ্ছে কালেক্টর, তারপর ইমিটর, তারপর বেস। সো এই দুইটা ক্রমে কিন্তু উল্টাপাল্টা করবা না। এই ডোপিংয়ের ক্রম আসলে কারেন্ট নির্ধারণ করে, অর্থাৎ IE, IC, IB এইটা নির্ধারণ করে। আর এই পুরুত্ব দিয়ে মোটা চিকন কোনটা কেমন দেখতে এই জায়গাটা নির্ধারণ করে। সো ডোপিংয়ের ক্রম হচ্ছে ECB, আর কি বলে এটাকে? পুরুত্বের ক্রম হচ্ছে CEB। CEB। কথা কি ওকে? কথা ক্লিয়ার? ওকে, তাহলে ECB এটা হচ্ছে ডোপিংয়ের ক্রম, আর CEB এটা হচ্ছে পুরুত্বের ক্রম। কথা ওকে? ক্লিয়ার? গুড। সো আমাদের এইটা গেল এক ধরনের ট্রানজিস্টর। ভালো কথা। তো এই দুইটা তো চিনা গেল। এখন যেই রকমই ট্রানজিস্টর হোক বাবা, কিছু কথা আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এখান থেকে তো সলভ করে অঙ্ক করার কোনো সুযোগ নাই, এখান থেকে সিম্পল অঙ্ক আসবে। সিম্পল অঙ্ক হচ্ছে
যেই ট্রান্সফরমারই হোক আই ই ইকুয়াল টু আই সি প্লাস আই বি, যেই ট্রানজিস্টরই হোক বিটা অলওয়েজ একের থেকে বড়, তাই বিটা হয় আলফা 1 মাইনাস আলফা, আলফা অলওয়েজ একের থেকে ছোট, সো আলফা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা। এই বিটা মানে হচ্ছে আই সি বাই আই বি, আর আলফা আই সি বাই আই ই। সো বেসিক্যালি ট্রানজিস্টরের অঙ্ক করতে গেলে এই 5টা জিনিস আমাদের মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই, এবং সচরাচর এখান থেকে একটা এমসিকিউ আসে। তো সব সময় মনে রাখবা বাবা, কালেক্টরে আমরা আউটপুট পাই, কালেক্টরে কি পাই? আউটপুট পাই। আর এই বিটা হয় কমন ইমিটার সার্কিটে, আর আলফা হয় কমন বেস সার্কিটে, কমন অংশটা বাদ। তাহলে কালেক্টর বাই ইনপুট হচ্ছে বিটা, আর এখানেও তাই, কালেক্টর ইনপুট হচ্ছে ইমিটার। কোনটা? ওদের বাংলাও লাগবে, এটা বাংলা হচ্ছে প্রবাহ লাভ, আর এর বাংলা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক। তো এই অধ্যায়েও কোশ্চেন আসলে যেহেতু এই পৃষ্ঠা থেকেই আসে, আমার 1 2 3 4 5 5টা সূত্র এখনই মুখস্থ লাগবে, 1 মিনিটের মধ্যে মুখস্থ করো। 5টা সূত্র আমার এখনই, মানে এখনই মুখস্থ লাগবে, সো এখনই মুখস্থ করো। ওকে, ফার্স্ট ফিউরিয়াস মোডে মুখস্থ করতে হবে। ওকে ওকে, দাঁড়া, বল আলফা ইকুয়াল টু কি? বস, দাঁড়া, আলফা ইকুয়াল টু আরেকটা সূত্র কি? আই দিয়ে বললে, আই আই ই। বস, দাঁড়া, বিটা ইকুয়াল টু কি? বস, দাঁড়া, ওই দাঁড়া আগে বল, আলফা ইকুয়াল টু আরেকটা সূত্র কি? আই দিয়ে, আই বি না, আই ই। এই লেভেলটা পাল্টা গেলে তো 0 হয়ে যাবে। বাস, ওকে, তাইলে একটু খেয়াল করে বাবা, এই কয়টা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এখান থেকে একটা অঙ্ক আমরা করতে দিই, একটা অঙ্কের মধ্যে সব থাকবে। এনপিএন না পিএনপি এটা দেখার বিষয় না, কোনো ট্রানজিস্টরে ইমিটার কারেন্ট, ইমিটার প্রবাহ
বেস প্রবাহ 2 মাইক্রোঅ্যাম্পিয়ার হলে আলফা কত, বিটা কত, কালেক্টর প্রবাহ কত? ওকে, আলফা বিটার বাংলা নামও কিন্তু দিয়ে দিয়েছি। ওকে, আলফা বিটার বাংলা নামও কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি। দেখো এত কঠিন না কিছু না, ঠিকই আছে। খালি এই যে 2 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রোকে মিলি করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। সো 1000 দিয়ে ভাগ করলে এটাকে 0.0002 মিলি অ্যাম্পিয়ার বলা যায়, হ্যাঁ কি না? সো তাহলে আইসি হবে এটা থেকে এটা বিয়োগ, হ্যাঁ কি না? তো এটা থেকে এটা বিয়োগ করলে 1.998 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন আমার তো মনে হচ্ছে বিটা বের করাটা সহজ, কারণ 1.99 এইটাকে আমরা কালেক্টর প্রবাহকে তো উপরে লিখতে হবে 1.998, আর একে বেস প্রবাহ দিয়ে যদি ভাগ করি 0.002, তাহলে একটা উপায় আছে। 1000 দিয়ে যদি দুই দিককে গুণ করে দিই একবারে পিওর চলে আসবে উত্তর 999। আর তাহলে আলফা আমরা পাবো উপরে 999, নিচে 1000, তার মানে 0.999। সো কত ফালতু উত্তর, কিন্তু ক্যালকুলেটর ছাড়া কেটেছি না। বুঝতে পেরেছ? পারবা? আচ্ছা, শীতেও তোমাদের অনেকগুলো এই উত্তর করতে হবে, এটাই আর কোনো অঙ্ক করা লাগবে। ওকে, সো বলো এবারকার টাইপ নাম্বার কত হবে? টাইপ 7, মানে ট্রানজিস্টরের ব্যবহার। ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টরের ব্যবহারকে না আমরা খুব স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা হবে 2 ভাগে ভাগ করতে পারি। ট্রানজিস্টরের মূলত ব্যবহার 2টা, একটা হচ্ছে বিবর্ধক আর একটা হচ্ছে সুইচ। তো ট্রানজিস্টরের ব্যবহার মূলত 2 রকম, একটা হচ্ছে বিবর্ধক আর আরেকটা হচ্ছে সুইচ।
তো দুইটাই ট্রানজিস্টরের ব্যবহার মনে তো রেখে ফেললাম। এখন খালি মনে রাখবে বাবা, বিবর্ধক হিসেবে ব্যবহার করা যেতে পারে কেবলমাত্র কমন ইমিটারের অংশ, আর সুইচ হিসেবে যে কোনোটা। এইটুকুটা মনে রাখলেই হবে, কারণ কমন ইমিটারের আউটপুট হচ্ছে বিটা। বিটা একের থেকে বড়, আলফা তো একের থেকে বড় না। কমন ইমিটারটা বিটা বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। সুইচটা যে কোনো কনফিগারেশনই হতে পারে আর কি। তাহলে ট্রানজিস্টরের ব্যবহার কয়টা? দুইটা, একটা হলো বিবর্ধক আর একটা কি সুইচ। কথা ক্লিয়ার? ওকে, এবার চলে যাচ্ছি টাইপ নাম্বার 8, একটু আইসিটির মধ্যে। নাম্বার চেঞ্জ। আইসিটিতে আবার রাজশাহী ভার্সিটিতে 5টা এমসিকিউ আসে, তো 5টা আবার বোঝা আসে না, কি সব আন্টি শান্তি এমসিকিউ আসে। তোমরা দেখছো যে রাজশাহী ভার্সিটিতে আইসিটির 5 মার্ক না 5টা এমসিকিউ, মানে 6.25 মার্ক থাকে আইসিটির। বিগত বছরের কোশ্চেন পেপারগুলো দেখলেই হবে। আর কিছু খুলনাতে আছে কই? তাই নাকি? তাহলে খুলনা এবারই দিয়েছে, আগের বার ছিল না। ভালো, একটু উন্নত হয়। বায়োলজির পরিবর্তে? বাহ, খুলনা তো উন্নতি করছে দেখছি, ভালো ইউনিভার্সিটি। খুলনায়? ও সেরা, এরকমই হওয়া উচিত। পরীক্ষা হবে একদিনে, বুয়েট, তারপরে ঢাকা ভার্সিটি, তারপর মেডিকেল। সেরা হবে কিন্তু না, একই দিনে কেউ 3টা দিলে দিবে, সমস্যা কি? 10টা থেকে 12টা ধরো বুয়েটের পরীক্ষা, 12টা থেকে 1টা মেডিকেলের পরীক্ষা, 3টে থেকে 4:30টা ঢাকা ভার্সিটির পরীক্ষা। কি তাই? তাহলে তো আরো ভালো হয় আর কি। না তা তো হবে না, সবাই তো দিবে না, তো তোমরা সেন্টারে দৌড়াদৌড়ি করবে আর কি, এটা সমস্যা না আর কি, ইস্যু না খুব একটা। ওকে, একজনের সেন্টার পড়েছে বুয়েটে, আরেকজনের উত্তরায়, চেঞ্জ করো, যাও এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, হেভি হবে বিষয়টা। তো শোনো, নাম্বার সিস্টেম চেঞ্জ না, আমরা বেসমেন্ট ধরবো ডেসিমেলে, অর্থাৎ আমরা যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে আসবো, যে কোনো নাম্বার থেকে আবার যাবো আর কি। তো প্রথম নিয়মটা খেয়াল করো বাবা, যদি ডেসিমেল থেকে আমরা অন্য যে কোনো বেজে যাই, তাহলে আমি এক লাইনে যদি বলি না, তাহলে খেলা শেষ। বেজ দিয়ে ভাগ করে ভাগ শেষ নিব, বেজ দিয়ে ভাগ করে ভাগ শেষ নিব। আর যদি দশমিক থাকে তাহলে বেজ দিয়ে গুণ করে গুণফল নিব। ওকে, কথা ক্লিয়ার? গুড। নাও যদি অন্য যে কোনো বেস থেকে ডেসিমেলে আসতে চাই, এটা খুবই সহজ, কোনো দশমিকের জন্য আলাদা নিয়ম নাই, এর একটাই নিয়ম, বেস পাওয়ার, বেস আর উপরে পাওয়ার। এই পাওয়ারটা একটু শিখে নাও। ধরো একটা নাম্বার AB.CD, পাওয়ার 0, 1, 2 এরকম করে চলবে, আর এদিকে -1, -2 এরকম করে চলবে। সো এই হচ্ছে পাওয়ার, আর বেস তো প্রশ্নে দিবে। তাহলে এই দুইটা নীতি দিলে তোমার পুরো নাম্বার সিস্টেম শেষ। এটা হয়তো আইসিটিতে তোমরা 2 মাস ধরে পড়েছো, বাট অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের রুল এইটুকুটা, এর বাইরে একটা কোনো রুল লাগবে না। পৃথিবীর যে কোনো নাম্বার থেকে তুমি যে কোনো নাম্বারে যাও না কেন, ডাজেন্ট ম্যাটার। ক্যালকুলেটর তো নাই তোমাদের, হ্যাঁ কি না? আরে আবার খালি খুললাম। তো মনে করো আমরা তোমাদেরকে একটা কঠিন অঙ্কই বানানোর চেষ্টা করি, 55.24 বেস 6, চলো তোমাকে বানাবো বেস 4। ক্যালকুলেটরে দিলেও তো হবে। তাহলে দেখো 5 আর
6 আর 4 আমরা তো ডাইরেক্ট ট্রান্সফার করতে পারি না, তো আমরা কি করব বলি, এই 6 থেকে 10 বানাবো, 10 থেকে 4 বানাবো। বানাও, পারবা? আটকায় গেছে এরা। এই যে কি বলেন ভাই, এগুলো আবার দশমিকও দিছেন, দশমিকটা না দিলে পারতাম, দশমিকের জন্য তো পাচ্ছি না। তো তুমি যখন এমসিকিউ থাকবে বাবা, তুমি যদি দেখো যে দশমিকের আগের অপশানগুলো সব আলাদা আছে, তাহলে দশমিকের দিকে তাকাবাই না, খালি সামনেরটা করবা। আর যখন দেখবা সামনেরটা মিলে গেছে, তখন পরেরটা করবা। আর যখন অপশানে দেখবা সবার সামনেরটা একই, তখন সামনেরটা করবাই না, খালি পরেরটা করবা। আমি কি টেকনিক শিখাতে পারলাম? তোমরা 4টা অপশানে সামনে দেখছো একই, তাহলে সামনেরটা করার দরকার নেই, খালি পরেরটা করবা। আর যদি দেখো পরেরটা একই, সামনেরটা করবা। আর যদি ছ্যাচরের মতো কোয়েশ্চেন করে, দুটোর সামনেরটা একই, দুটোর পরেরটা একই, তাহলে তো পুরোটাই করতে হবে। এটার সম্ভাবনা খুবই কম। ওকে, তাহলে প্রথমে দেখো 55কে 4-এ নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না, প্রথমে 10-এ নিয়ে যেতে হবে। 55কে 10-এ নিয়ে যাওয়ার নিয়ম হলো 55 × 5 × বেস 5 × বেস। তো পুরোটাকেই তুমি 10-এ নিয়ে যেতে পারো, বাট এইটুকুটাকে নিয়ে যাওয়া সহজ। তাহলে 0 আর 1, তাহলে 35। তাহলে 35 বেস 10। হ্যাঁ, পূর্ণ সংখ্যা চলে আসবে, তাই দেখি ওটা করে নিই। তাহলে 2 × 6⁻⁻1, 4 × 6⁻²। এটাও কী করে করলো? 2/6, 4/36। হ্যাঁ, আসে না, কখনোই দশমিক আরেকটা দিয়ে পূর্ণ হবে না। কি হলো এটা? এটা কেমন হলো? ছুকা মন্তর ভূ জেনারেটর, তুমি কই? জেনারেটর তো চলে আসলো, কিন্তু এটার কি হবে? পাওয়া যাবে, লাস্টের পেজটা খালি পাওয়া যাবে না, লাস্টের পেজ বাদ দিয়ে পাওয়া যাবে না, পাওয়া যাবার কথা না। এই সবাই অঙ্কটা করতে থাকো, ততক্ষণে ফুল উত্তরটা ট্রান্সফর্ম করতে থাকো, দশমিকও তো আছে। তো অফ হয়নি। আইপিএস কি গান দেখাচ্ছে? কি হয়েছে? কি ক্লোজ হয়ে গেছে? আবার দিতে হবে কেন? ল্যাপটপ তো অফ হওয়ার কথা না, তাহলে ক্লোজ হবে কেন? তাহলে আবার রেকর্ডিংটা দিতে হবে, কিছু করার নেই, রেকর্ডিংটাই হোক। এই তো খালি ওই যে অঙ্কের পেজটা পাওয়া যায় নাকি? সব পাওয়া গেছে। কত? 203। ওকে, আগে সেভ করে নিই। দেখো, তোমাদের দিছিলাম 55, এটা থেকে প্রথমে পেলা 35 বেস 10। আগে এটাকে বেসে চেঞ্জ করে নাও, 10কে 4 বানাও। 10কে 4 বানাতে গেলে কি করবা? 4 8 32, 3 2 0 0 2, তাহলে হয়ে গেল 203। এখন দশমিকের পরে এটা দিয়ে তো উত্তর হয়ে যাওয়ার কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে।
আর দশমিকের পরে কি করবা? 55 পয়েন্ট কত ছিল? 24। তাহলে 2/6 প্লাস 4/36। এই তো কষ্ট। তাহলে 1/3 প্লাস 1/9, তাই না? তাহলে এটা লসাগু গসাগু করলে 3, 3 আর 1 4, 4/9, 4/9 না? তাহলে 4/9 কি একটু ভাগ করবে এখন? So 0.44 বেস 10, এটাকে বেস কত বানাতে হবে? 4। কারণ 4 বেসে বানাতে গেলে 4 দিয়ে কি করবা? গুণ করবা। এই যে 0.44 মারো 4 দিয়ে গুণ, ক্যালকুলেটর ছাড়া গুণ করার কষ্ট আছে। 1.76 সর্বোচ্চ আরেকবার গুণ করবো, অত গুণ করতে হয় না। আরেকবার যদি গুণ করো তাহলে 4 7 28, 6 6 4 6 24, তাহলে 28 আর 24 হচ্ছে 304, মানে 3.04। আর দরকার নাই, এবার শেষ। উত্তর হচ্ছে 203.13। এই হচ্ছে উত্তর। 1.76 কেনা গুণ করবি খালি, ওকে? আর 1কে তো আমরা নিয়েই নিচ্ছি, ওটাকে গুণ করা লাগবে না। ওকে, সিস্টেম বোঝা গেছে? ওকে, নাও কয় নাম্বার টাইপ হবে এবার? 9, টাইপ 9, গেট। বাবারা গেট কয়টা? 7টা গেট। 1 2 3 4 5 6 7। and, or, not, and, nor, x or x nor। এই তিনটার নাম হচ্ছে মৌলিক গেট, এদের নাম হলো সার্বজনীন গেট। ওকে, আউটপুটগুলো একটু ঘটাঘট লিখে ফেলি। অ্যান্ড গেট মানে এ বি, অর গেট মানে এ প্লাস বি, অ্যান্ড নট গেট মানে বার, ন্যান্ড গেট মানে হচ্ছে এ বি হোল বার, নর গেট মানে এ প্লাস বি হোল বার, এক্স অর গেট মানে হচ্ছে এ এক্স অর বি, এর মানে হচ্ছে এ আছে বি নাই প্লাস এ নাই বি আছে, আর এক্স নর হচ্ছে এ এক্স অর এ। এটার মানে এ নাই তো বিও নাই, এ আছে তো বিও আছে। কথা কি ওকে? এই পর্যন্ত ক্লিয়ার? ভেরি গুড। নাও আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই গেটের নাম হলো বিজোড় গেট। মানে বিজোড় 1 থাকলে এটার আউটপুট 1 হয়। এবং ট্রুথ টেবিল যেহেতু মনে রাখতেই হবে, আমরা এক লাইনে ট্রুথ টেবিল বানিয়ে ফেলবো। তোমরা চিন্তাও করতে পারো নি আমরা কি করে ট্রুথ টেবিল বানাবো। এক 2 3 4 5 6 এ বি, 1 2 3 4, and, or, NAND, NOR, X or X NOR। সিরিয়ালি সুন্দর করে লিখবা 0 0 0 1 1 0 1। এন্ড মানে হচ্ছে দুইটা এক গুণ করলে 1, বাকি সব ক্ষেত্রে 0, হ্যাঁ কি না? অর মানে
দুইটা জিরো যোগ করলে জিরো, বাকি সব ক্ষেত্রে ওয়ান। অ্যান্ডকে উল্টায় দিলে ন্যান্ড, ওয়ান ওয়ান ওয়ান। অরকে উল্টায় দিলে নর, ওয়ান জিরো জিরো জিরো। এক্স অরের নাম হলো বাবা বিজোড় গেট, মানে ওয়ান বিজোড় আছে কিনা গুনতে হবে। দেখো বাবা, এখানে মাত্র একটা এক, এখানে একটা এক, এক একটা বিজোড় সংখ্যা, তাই এই দুইটা এক, তাহলে এই দুইটা জিরো। এক্স অরকে উল্টিয়ে দিলে এক্স নর, ওয়ান জিরো জিরো ওয়ান। পুরা গেটের 14 গোষ্ঠী কিন্তু এই ছকের মধ্যে থেকে গেল। এইভাবে করে লিখতে পারতে হবে, ওকে? গেট এইভাবে করে লিখতে পারতে হবে, কথা ওকে? আর যাবতীয় এমসিকিউতে এর মধ্যে আছে। মৌলিক গেট কয়টা, সার্বজনীন গেট কোনটা, এক্স অর এক্স নর, ফর টট হর, সব ওকে। ক্লিয়ার? এই পর্যন্ত ওকে? গুড। এর মাধ্যমে আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। এবার শীটটা বের করো। শীটটা হাতে নিয়ে নিয়েছো, ভেরি গুড। এমসিকিউ নাম্বার 5 এর উত্তর বলো। শূন্যতা, হোল মানে হলো শূন্যতা, ভেরি গুড। 16 নম্বর এমসিকিউ দেখো। 16 কি করে? ধারক কেন ব্যবহার করা হয়? ধারক ব্যবহার করা হয় ডিসি প্রবাহটাকে মসৃণ করার জন্য। একমুখী করতে ধারকের কোনো ব্যবহারই নেই, ওকে? ধারকের কাজ হচ্ছে স্মুথ করা। এই যে বোর্ডটা বন্ধ হয়ে গেল, আইপিএস লাগানো আছে, কি সমস্যা হয়েছে? আইপিএস ও ধারক নষ্ট হয়ে গেছে, এই কারণে ও স্টার্টিং লোডটা নিতে পারতেছে। এই হচ্ছে ফ্যাক্ট, কথা কি ওকে? গুড। অঙ্ক নাম্বার 29। অঙ্ক নাম্বার 29। তুই ক্যালকুলেটর দেখেছিস কেন? তা আবার CW, তো আলফা দেওয়া আছে, বিটা বের করতে 1 বছর লাগলে তো সমস্যা। দশমিকের হিসাবে বের করতে পারছে না, ওই পাগলের দল। এটা কোনো অঙ্ক হইল গো, এতক্ষণ লাগে? আলফা বাই 1 মাইনাস আলফা মানে 0.95 বাই 0.05 মানে 95/5। তো বুদ্ধি এত দেরিতে খুললে হবে? কতক্ষণ ধরে এরা হিসাব করছে। বোর্ড আবার যে কোনো সময় যাবেনি, বুঝতে পেরেছি আমি। 26 নম্বর এমসিকিউ দেখো তো। 3টা ধারক দরকার, জাংশন 2টা দরকার, একটা পিএন জাংশন, একটা এনপি জাংশন। তাহলে জাংশন কয়টা? 2টা। ওকে, 37 নম্বর এমসিকিউ বলো তো। মান লাগবে না তো? 0.7। এমসিকিউ 47 দেখো। নুসরাত, এই জন্যই আমি প্রবাহ লাভ আর প্রবাহ বিবর্ধন গুণক বলতে চাচ্ছিলাম না, কারণ আলফা বিটার আসলে কোনো নাম নাই, ওগুলো ভুয়া। এই 47 নম্বর এমসিকিউ দেখলে তোমরা শিক্ষা পাবা। 47 নম্বর এমসিকিউটা করো। এমসিকিউ নাম না, যেটা থাকবে তার অপরটাও না, এটা কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। মান চাইনি আর কি, বলছে যে আলফাটা কি এই ছবির জন্য। প্রবাহ বিবর্জন গুণক না, বর্তনীটার আলফা হচ্ছে প্রবাহ লাভ, কারণ এটা একটা কমন ইমিটার সার্কিট।
দেখ ইমিটার মাঝখানে আছে, ইমিটার মাঝখানে থাকলে ওই গুণকটার নাম হয় প্রবাহ লাভ, আর বেস মাঝখানে থাকলে ওর নাম হয় প্রবাহ বিবর্তন গুণক। ওকে, এমসিকিউ 49 বলো। অর গেট। দেখো একটা চালু থাকলেই কিন্তু সব চালু, সো একটা চালু থাকলেই যদি চালু হয় ওর নাম কি? অর গেট। ওর নাম হলো অর গেট। 50 নম্বরের উত্তর, 50 নম্বর বলো তো, একটু চেঞ্জ আছে। 50 খেলা আছে, 50 খেলা আছে। কি গেট? নট গেট। ইয়েস, কারণ কি দেখো মাঝখান দিয়ে একটা তার আছে, ওই মাঝখান দিয়ে তার থাকার কারণে এ বি দুইটাই মানে চেঞ্জ করলে ওর মধ্যে দিয়ে যায়, ঝামেলা পাকবে আর কি। ওকে, আটান্ন নাম্বার, এটাও সলভ শিটে ভুল আছে। আটান্ন, কত? শূন্য না বাবা, এটা উত্তরটা হবে 10 ভোল্ট। দেখো এটা রিভার্স বায়াসে আছে না, রিভার্স বায়াসে কি কারেন্ট যায় বাবা? রিভার্স বায়াসে কারেন্ট যায়। তাহলে কারেন্ট যদি না যায় তার মানে কি কোনো ব্যাটারির ভোল্টেজ লস হবে না? লস না হলে ওটাই ভোল্টেজ। একটু আগে কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটি লাস্টের দিকে এমসিকিউটা করলাম, তাও ভুল করলাম। তাইলে হবে? তাইলে তো হবে না। নাও 60 নাম্বারটা করো, সব থেকে কঠিন অঙ্ক। 60 পারলে আর করার কিছু নাই এখানে। 60, দুইটা সার্কিট দিয়েছে না, একটা থেকে ভোল্টেজ বাইর করবে আর একটা থেকে কারেন্ট বাইর করবে। কি মহারথী কোশ্চেন। এই উপরের সার্কিটটা মনে হয় ভুল করে তুলছে, খালি নিচেরটা দেখে অঙ্ক করতে হবে, খালি নিচেরটা দেখে অঙ্ক করতে হবে। উপরেরটা কেটে ফেলো, খালি নিচেরটা, নিচের সার্কিট দেখে অঙ্ক করতে হবে। অঙ্ক পারবা? সহজ, ক্লাস একটু আগে করাইছি এরকম অঙ্ক। এই হবে, ইয়েস, কারণ তুমি সিলিকন আর জার্মেনিয়াম মিলে 1, তাই না? তাহলে 12 থেকে 1 বাদ দিলে হবে কত? 11। 11কে 5.5 দিয়ে ভাগ দিলে 2, আর জার্মেনিয়ামকে উল্টাই দিলে রিভার্স বায়াস, রিভার্স বায়াসে কারেন্ট কত? 0। কথা ক্লিয়ার? সো এটার উত্তর হবে 2 মিলি অ্যাম্পিয়ার 0 ভোল্ট। ক্লিয়ার? ওকে, এর মাধ্যমে সেমিকন্ডাক্টর শেষ। দেখি খাবার আসলে খাবার খাবো, খাবার না আসলে ফিজিক্যাল অপটিক্স পরিয়ে খাবার খাবো। এখন দেখি, খাবার আনতে বলেছি 1টায়, বাজে 2:05। খাবার কি এসছে? হ্যাঁ, নান করে আয়, আগে এটা অফ কর, এই অধ্যায় হয়ে গেছে। হ্যাঁ, পরেরটা শুরু করবো। ফিজিক্যাল অপটিক্সটা দিয়ে দে, তোমরা একটু 2-3 মিনিট হাঁটাহাঁটি করো, আমি নিচ থেকে দেখি খাবার এসছে কিনা। এই যে আমাদের খাবারের দেখে পড়ে নেবা, স্টপ করে দে, পিডিএফ করে নে, ফিজিক্যাল অপটিক্সের শীটটা দিয়ে দেবে।